ওকে। আমি একটু করছি আপনাদের সাথে সাথে। অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা আছি ভিউজের মধ্যে এটা ফ্রন্ট এন্ডেড পেজের মধ্যে আছে চেক আউট, আই থিঙ্ক, তাই না? পেজের ভেতরে আছে চেক আউট। লগ ইন আছে, সেভ কাস্টমার আছে, নেম, ইমেল, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। অ্যাকচুয়ালি আমাদের আগে একটা ডেটাবেস টেবিল তৈরি করে নেওয়া দরকার এই ফর্মটার জন্য, তাই না? এই ফর্মটার জন্য একটা ডেটাবেস টেবিল তৈরি করে নেওয়া দরকার। আমি ডেটাবেস টেবিল তৈরি করার চেষ্টা করছি। লোকাল হোস্ট পিএসপি মাই অ্যাডমিন। সো ডিবি ই-কমার্স ব্যাচ 14, এটা হচ্ছিল আমাদের ডেটাবেস। আমাদের ডেটাবেসের মধ্যে এই পর্যন্ত ছিল অ্যাডমিন, ক্যাটাগরি, ম্যানুফ্যাকচার আর প্রোডাক্ট। আমরা নতুন একটা টেবিল এখন তৈরি করছি। টেবিলটার নাম দিচ্ছি টিবিএল কাস্টমার। কাস্টমার টেবিলটার মধ্যে ফিল্ড কী হবে? আমাদের ফর্ম অনুযায়ী আসতে হবে। কাস্টমার আইডি থাকবে, নেম থাকবে, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড। ওকে, 9টা ফিল্ড। তো আমি আমার ডেটাবেসে 9টা ফিল্ডের একটা টেবিল তৈরি করছি। সো এখান থেকে আসছে হচ্ছে আমার কাস্টমার আইডি ইন্টিজার 5, ইন্ডেক্সটা হচ্ছে আমার প্রাইমারি, এবং অবশ্যই এটা একটা অটো ইনক্রিমেন্ট ফিল্ড। কাস্টমার আইডি, কাস্টমার নেম, এটা ভার্কার আমি 50-তে রাখছি। ইমেল অ্যাড্রেস, এটা ভার্কার 100-এ রাখছি। কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড ভার্কারে রাখছি 32। কাস্টমার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার, সেটাকে আমি ভার্কার 14-এ রাখছি। অ্যাড্রেস ভার্কার 255-এ দিচ্ছি। সিটি ভার্কার 50, কান্ট্রি ভার্কার 50, জিপ কোড ভার্কার 5। আমার একটা টেবিল রেডি আর কি। ডেটাবেসে ডাটা সেভ করার জন্য এখানে আমাদের বেশ কিছু টাস্ক বা কাজ আছে যেটা আমাদের করতে হবে আর কি। আমি বলে নেই যে রেজিস্ট্রেশন ফর্মটা, এখানে কয়েকটা জিনিস আমরা শিখব এখানে। এই রেজিস্ট্রেশন ফর্মের ভেতরে ডাটা সেভ তো আমরা আগে শিখেছি। অ্যাডমিন প্যানেলে আমরা ফ্রন্ট এন্ড কাস্টমার রেজিস্ট্রেশনটা দেখব। কাস্টমার রেজিস্ট্রেশনটা দেখতে দেখতে যে বিষয়টা আরেকটা দেখব সেটা হচ্ছে
যে এই যে ইমেল অ্যাড্রেসটা যেটা দেখতে পাচ্ছেন, কাস্টমার যখন ইমেল অ্যাড্রেসটা টাইপ করবে, টাইপ করে নিচের ফিল্ডে আসার সঙ্গে সঙ্গে আমরা অ্যাজাক্সের মাধ্যমে তাকে বলে দিব এই ফিল্ডটা মানে এই ইমেল অ্যাড্রেসটা এক্সিস্ট আর অ্যাভেলেবেল। ওকে, যদি ডেটাবেসে পেয়ে যায় তাহলে এটাকে অলরেডি এক্সিস্ট বলতে হবে এবং এই বাটনটা ডিসেবল হয়ে যাবে। বুঝতে পেরেছি? সো তাহলে একটা টাইপ অফ ভ্যালিডেশনও এখানে হয়ে যাবে এবং এক্সিস্টেন্সি চেক হবে, ক্লায়েন্ট তার ইমেল অ্যাড্রেসটা প্রয়োজনে চেঞ্জ করে দিতে পারবে। আর যখনই দেখবে সে এক্সিস্ট, সে কিন্তু চাইলে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে সেটাকে সে রিট্রিভ করে নিতে পারবে। ফরগেট পাসওয়ার্ডে এসে আমরা যখন শিখবো ফরগেট পাসওয়ার্ডের বেলায় কিভাবে ইমেল দিতে হয় সেই টেকনিকটা জানবো। যে ইমেল অ্যাড্রেসে তাকে একটা লিঙ্ক পাঠাবো, ওই লিঙ্কের এগেনস্টে সে ক্লিক করলে একটা পেজ পাবে, সেখানে এসে সে তার পাসওয়ার্ড আপডেট করবে। সো এই জায়গাটাতে আমাদের বেশ কিছু কাজ কিন্তু আছে। সো আমি ফার্স্টে জাস্ট সাইন আপ নামে যে ফর্মটা, এই ফর্মটা ডেটাবেসে সেভ করাটা জটিল কাজ না, তাই না? আমাদের অলরেডি টেবিল তৈরি হয়ে গেছে। ফর্ম যদি রেডি থাকে, কন্ট্রোলারে গিয়ে মডেলের মাধ্যমে ডাটা রিসিভ করে ডেটাবেসে ডাটা ইনসার্ট করে দিব, রাইট? সো সেই কাজটাই করে আমি আবার এখানে ফেরত আসি। বাট নর্মালি যেটা করা হয় ই কমার্সে সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন পিরিয়ডে রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তাকে লগড ইন করে দেওয়া হয়। রেজিস্ট্রেশন করার সঙ্গে সঙ্গে তাকে লগড ইন করে দেওয়া হয়, কারণ যিনি রেজিস্ট্রেশন করলেন ওই আইডিটাকে রিটার্ন করা হয় সেশনে রেখে দিয়ে, কাস্টমারের নেমটা সেশনে রেখে তার আইডিটাকে সেশনে রেখে তাকে লগড ইন করা হয়। তাকে দ্বিতীয়বার রেজিস্ট্রেশন করার পরে এসে লগ ইন করতে হয় না, কারণ তার একটা স্টেপ কমে যায়। সে যেহেতু আমার প্রোডাক্ট কিনছে, তাকে যত স্মুথলি একদম পেমেন্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় সেটাই মঙ্গলজনক, রাইট? এরকম যদি করতাম যে সে সাইন আপ করছে, তারপরে ইমেলে পাঠাতাম লিঙ্ক ক্লিক করেন, অ্যাক্টিভ হন, দেন লগ ইন করেন, দেন আপনি প্রসিড করেন, তাহলে আমার কাস্টমার হয়তো 50% চলে যেত। বিষয়টা বোঝা যাচ্ছে? এই কারণে যে কাজটা করা হয়, সাইন আপ করলেই তাকে সরাসরি লগ ইন করে নেওয়া হয়। ওকে, সাইন আপ করার পরে তাকে শিপিং পেজটা দেখাতে হবে, শিপিং পেজটা তাকে দেখাতে হবে। আর শিপিং পেজটা এরকমই হবে, শুধু পাসওয়ার্ডটা ছাড়া। একটা ফর্ম থাকবে, শিপিং ফর্ম, পাসওয়ার্ডটা থাকবে না, বাকি সকল ফিল্ডে থাকবে। শিপিংটা হচ্ছে এরকম যে আমি কোথায় আমার প্রোডাক্টটা নিতে চাচ্ছি, কোথা থেকে বিলিং হবে, সেটা হচ্ছে এই ফর্মটা, মানে এই অ্যাড্রেস থেকে বিলিং হবে আর শিপিং অ্যাড্রেসে আমার প্রোডাক্টটাকে পাঠিয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো আমরা ডেটাবেসে ডাটা সেভ করার জন্য যে কাজটা সেটা একটু করার চেষ্টা করি। তাহলে এখানে যে বিষয়টা একটু দেখতে পাচ্ছি যে কান্ট্রি ড্রপ ডাউন লিস্টটা নেই, বাট এখানে একটা জাভাস্ক্রিপ্টের ফাংশন আমরা ইউজ করেছি। এটুকু আমরা একটু বুঝি আর কি। আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব, কান্ট্রির একটা ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করব। এটা অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের একটা ফাংশনের মাধ্যমে। আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, এটাকে দিয়েছিলাম কিনা জানি না, country.js দিয়েছিলাম মনে হয় না। ই কমার্সে অ্যাসেট কোথায়, ইউজার অ্যাসেট জেএস, এখানে country.js বলে কোনো কিছু নেই। ভ্যালিডেশন শিখেছিলাম আমরা, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন শেখা হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন এবং country.js দুটাই আমরা এখানে ইমপ্লিমেন্ট করা শিখছি। external JavaScript file, e-commerce batch 14 user as a asset js এর মধ্যে আমি country.js টা রেখে দিয়েছি এবং js ফাইলটা রেখে দিয়েছি। সো country.js টা যদি আমরা একটু দেখাই বিষয়টা কি, ফর ইন লুপ জাভাস্ক্রিপ্টের বেলায় বলেছিলাম না, মনে আছে যে ফর ইন লুপ
অ্যারেতে কিছু ডাটা রেখে আমরা প্রিন্ট করেছিলাম। সো দেখেন একটা অ্যারে আছে কান্ট্রি, এভাবে জাভাস্ক্রিপ্টের অ্যারে লেখা যায়। কান্ট্রি ইকুয়াল সেকেন্ড ব্র্যাকেট, লেফট সাইডে এটাকে বলা হচ্ছে ইন্ডেক্স, অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, আর কলনের পর রাইট সাইডে হচ্ছে ওই ইন্ডেক্সের ভ্যালু। ঠিক আছে, এই লেফট সাইডগুলো অ্যাসোসিয়েটিভ ইন্ডেক্স, রাইট সাইডগুলো তার ভ্যালু। তাহলে আমার যতগুলো কান্ট্রি আছে সবগুলো লিস্ট তৈরি করা আছে এখানে। তারপর যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে প্রিন্ট কান্ট্রি অপশনস নামে একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করা হয়েছে, যার কাজ কি ফর ইন লুপের মাধ্যমে অপশনগুলো বারবার প্রিন্ট করানো। কিভাবে করা হচ্ছে, কান্ট্রি অ্যারে থেকে একটা করে কি নিয়ে নিচ্ছে। ফার্স্টে কি যাবে, আমার ফার্স্ট অ্যারে ইন্ডেক্সে কি আছে, ইউএস আছে। সো ইউএসটা এখানে আসবে, ইউএসটা এই কি এর মধ্যে আসবে, রাইট। সো আমি যদি বলি ডকুমেন্ট ডট রাইট অপশন ভ্যালু, ভ্যালুর মধ্যে কি, তার মানে ভ্যালু আকারে যাচ্ছে কি ইউএস। আর কান্ট্রি কি মানে কি, কান্ট্রি ইউএস মানে কি ইউনাইটেড স্টেট। আমার অপশন ক্লোজ। তার মানে এই ফাংশনটা কল করলে কি হবে, এই লুপটা যতগুলো ইন্ডেক্স আছে ততবার চলবে এবং প্রত্যেকটা অপশন প্রিন্ট হবে। সো আমরা যদি আমাদের যে মাস্টার পেজটা আছে, আমাদের অ্যাপ্লিকেশন ভিউ ফ্রন্ট এন্ডে যে মাস্টার পেজটা আছে, ফ্রন্ট এন্ড মাস্টারে এখানে রুটে জাভাস্ক্রিপ্টকে লোড করে নিই, js আর এটা অ্যাকচুয়ালি ফর্ম ভ্যালিডেশনের জন্য। আমি লাইক বাটন প্রেস করলে যদি ফর্মে ভ্যালু না দেওয়া থাকে সে অ্যালার্ট করবে আমাকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, সো js, সো ভ্যালিডেশনের জন্য এই লাইব্রেরিটা আমরা ইউজ করব। সো কান্ট্রি জেএস এবং js, কান্ট্রিটাকে লোড করা হলো। এখন চেক আউটের ভেতরে আমরা জাভাস্ক্রিপ্ট ট্যাগ কল করে, এটা তো জাভাস্ক্রিপ্টের ট্যাগ তাই না, যেখানে জাভাস্ক্রিপ্ট ফাংশন লেখা যায়। তো এই ফাংশনটা কল করলাম। সো এখানে কি লেখা আছে, ফার্স্ট অপশন হিসেবে প্লিজ সিলেক্ট, আর তারপরের অপশনগুলো কান্ট্রি অপশন হিসেবে আসবে। তো চেক করে দেখি যে আমাদের কান্ট্রি অপশনটা আসছে কিনা। হ্যাঁ, এটা দেখেন আমার কান্ট্রি অপশনটা চলে আসছে। জাম্বিয়া ছিল সবার শেষে, ইউনাইটেড স্টেট ছিল সবার উপরে। ঠিক আছে, সুবিধাটা কি, আমার যতগুলো জায়গাতে কান্ট্রি ড্রপ ডাউন লিস্টটা লাগবে আমি ফাংশনটা কল করলেই পাবো, রাইট। আর যদি এসটিএমএল হতো বারবার আমাকে কপি করে পেস্ট দিতে হতো। না, স্টেটগুলো করা নেই, স্টেটগুলো করে নিতে হবে। জিপ আন্ডারস্কোর কোড, এখানে যেরকম ফর্ম ফিল্ডের নাম দিয়েছে জিপ আন্ডারস্কোর কোড, আমি ডেটাবেসেও ওই একইভাবে দেওয়ার চেষ্টা করি, ফর্ম ফিল্ডের সাথে ডেটাবেস ফিল্ডের সাথে মিল রেখে জিপ আন্ডারস্কোর কোড। তো এখন এখান থেকে নিয়ে আমি যে কাজটা করব সেটা হচ্ছে চেক আউট কন্ট্রোলারে ফাংশনটার নাম কি বলা হচ্ছে, সেভ কাস্টমার।
সো কন্ট্রোলার আমাদের চেক আউট কন্ট্রোলারে কাস্টমার রেজিস্ট্রেশনের মাধ্যমে আমার কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মটা এসেছে। সেভ কাস্টমার। এবার সেভ কাস্টমার এই ফাংশনটাতে আসার আগে আমি জাস্ট ইকো করে দেই ইন সেভ কাস্টমার। এখানে আসার আগে আমরা এই চেক আউট ফর্মটাতে একটা ভ্যালিডেশন দিব, যেটাকে আমরা জাভাস্ক্রিপ্ট বা ক্লায়েন্ট এন্ড ভ্যালিডেশন বলছি। ভ্যালিডেশন বলতে বোঝাচ্ছে যে আপনি যদি এই ফর্মটা সাইন আপ প্রেস করেন, কোনো প্রকারের ভ্যালু না দিলে ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ব্ল্যাঙ্ক ডাটা ডেটাবেসে সেভ হয়ে যাবে। তো সেটা আটকানোর জন্য, রাইট, এটাকে আটকানোর জন্য যেটা করতে হবে যে রিকোয়ার্ড করে দিতে হবে, যে যে ফিল্ডগুলো রিকোয়ার্ড সেই ফিল্ডগুলোতে রিকোয়ার্ড HTML অ্যাট্রিবিউট আছে, রিকোয়ার্ড দিতে হবে এবং যে যে ফিল্ডগুলোতে আপনি রিকোয়ার্ড করছেন তার রুলসও আপনাকে বলে দিতে হবে, রাইট। সো রুলস বলে দিতে হবে। সো কেন রিকোয়ার্ড, এই জন্য যে রুলসগুলো আছে সেই রুলসগুলো বলে দিতে হবে, মানে কি ধরনের ডাটা পেলে আপনি এটাকে তাকে ছেড়ে দেবেন, রাইট। সো আমি নাম আর ইমেল অ্যাড্রেসকে রিকোয়ার্ড করছি, বাকি অপশনগুলো রেখে দিচ্ছি আপনাদের জন্য, আপনি নিজেরাই বসিয়ে ফেলতে পারবেন জেসভ্যালের মাধ্যমে। এই যে স্প্যান রিকোয়ার্ড আমি নেম আর ইমেলের বেলায় দিচ্ছি। আছে না, রিকোয়ার্ড আছে। এখন রিকোয়ার্ড করার জন্য ফর্মের অন সাবমিটে আমি একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন কল করব। অন সাবমিট এটা হচ্ছে একটা ইভেন্ট অ্যাট্রিবিউট, এর মধ্যে অ্যাপ্লিকেশনে ইউজার অ্যাসেট JSVal, এখানে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফাংশন আছে ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, যার প্যারামিটার হচ্ছে দিস। সো এই ফাংশনটা আমরা অন সাবমিটে কল করব, ভ্যালিডেট স্ট্যান্ডার্ড, যার ভেতরে যাবে দিস এই ফর্ম, আর এ কিছু একটা রিটার্ন করবে, রাইট, এ কিছু একটা রিটার্ন করবে। সো যখনই রিটার্ন করবে, এবং আমি যদি ভ্যালিডেশন রুলস এখানে অ্যাপ্লাই করি, মানে ভ্যালিডেশন বলতে শুধু ভ্যালু দিতে হবে এটা না, ভ্যালু দিতে হবে এবং কারেক্ট ফরম্যাটে ভ্যালু দিতে হবে। আমি তো HTML এর রিকোয়ার্ড বললে প্রত্যেকটা ফিল্ডকে যদি আমি রিকোয়ার্ড করে দেই তাহলে কোনো না কোনো ভ্যালু সেখানে দিতেই হবে, আদারওয়াইজ ফর্ম সাবমিটই হবে না। বাট আমি নেমের বেলায় যদি নাম্বার দিই, এটাকে ভ্যালিড ভ্যালু হবে? হ্যাঁ, ওটা নিয়ে নেবে, শুধু রিকোয়ার্ড বললে। ওখানে অ্যালগোরিদম বসাতে হবে যে নামের জন্য কোন কোন ক্যারেক্টার অ্যালাউড, আর এই অ্যালগোরিদমগুলো লেখা আছে ওই জেসভ্যাল ফাইলে। এই যে জেসভ্যাল ফাইলটা দেখতে পাচ্ছেন, সকল ধরনের ফর্ম ফিল্ড ভ্যালিডেশনের জন্য অ্যালগোরিদম লেখা আছে। এটা ডেভেলপ ফাইল, যেটা অ্যাকচুয়ালি রিয়েল লাইফ প্রজেক্টে ইউজ করা হয়ে থাকে। আমি আপনাদের দিয়ে দিচ্ছি, আমি যখন কোনো সফটওয়্যার ডেভেলপ করেছি, ওয়েব ডেভেলপমেন্ট করেছি, ফর্ম সাবমিটের জন্য এই ফাইলটা ইউজ করেছি ভ্যালিডেশনের ক্ষেত্রে। সো এখানে অ্যালগোরিদমগুলো দেওয়া আছে, এগুলোকে বলা হয়ে থাকে রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ আর কি। এগুলো রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, রাইট। এই লেখাগুলো বোঝাটা বেশ কঠিন, বাট কিছু কিছু অ্যালগোরিদম আছে আমরা বুঝতে পারবো। দু একটা অ্যালগোরিদম নিয়ে সেটা আমরা আলোচনাও করবো আর কি, হ্যাঁ, যেগুলো বোধগম্য আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে ইউজ করতে হয়। সো আমরা রেগুলার এক্সপ্রেশন ইউজ করার চেষ্টা করছি এখন। আমরা বলছি নেমের ক্ষেত্রে আমি ফার্স্টে সেটাকে বলে দিচ্ছি রিকোয়ার্ড, শুধু এভাবে রিকোয়ার্ড বলে দিলেই হবে। আবার নেমকেও বলে, ইমেলকেও বলে দিচ্ছি রিকোয়ার্ড। রিকোয়ার্ড ইকুয়াল রিকোয়ার্ডও লেখা যায়, রিকোয়ার্ড ইকুয়াল ওয়ানও লেখা যায়, শুধু রিকোয়ার্ডও লেখা যায়। সো এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই ফর্মটা আর সাবমিট হবে না। ফর্মটা সাবমিট হতে হলে কি হতে হবে? ভ্যালু পুট করতে হবে।
সো আমি যদি যে কোনো ভ্যালু পুট করি সেক্ষেত্রে সে বলবে ভ্যালিড, আর ইমেল অ্যাড্রেস তো ছিলই, সো ইন সেভ কাস্টমারে চলে আসে। সো ইমেলের ফরম্যাট আর নামের ফরম্যাট কিন্তু একরকম না। ইমেলের জন্য ইমেলের স্পেসিফিক ফরম্যাট দিতে হয়, নামের জন্য নামের ফরম্যাট না দিলে আমি নিব না। সেই কাজটা যদি আমি করতে চাই তো সেক্ষেত্রে এখানে রেগুলার এক্সপ্রেশন বসাতে হবে। সো রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা এখানে ইউজ করব রেগুলার এক্সপ্রেশন হচ্ছে একটা কাইন্ড অফ অ্যালগরিদম যার মাধ্যমে টেক্সটের ফরম্যাট চেক করা হয়। টেক্সটের ফরম্যাট, মনে করেন আমি একটা নাম লিখছি, নামের কি ফরম্যাট হতে পারে? নামের মধ্যে কি থাকবে? লেটার, এটা ক্যাপিটাল লেটার হতে পারে, স্মল লেটার হতে পারে। নাম্বার থাকবে কি? কোনো নামের মধ্যে নাম্বার অ্যালাউড হয় না, বা ডট অ্যালাউড, হাইপেন অ্যালাউড, তাই না? কোলন নর্মালি নামের মধ্যে থাকে না, স্পেস থাকে, ডট থাকে, হাইপেন থাকে। বুঝতে পেরেছেন? ওটা তো সার্ভার সাইড ভ্যালিডেশনে, বুঝতে পেরেছি, ওটা তো সার্ভার সাইড ভ্যালিডেশনে, বাট এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন আর কি, জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন। এটা ভ্যালিডেট ফর্ম নামে একটা ক্লাস আছে, তার মাধ্যমে করা হয়, ওটাও দেখবেন আপনারা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভালো। এখানে REGEXP রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশনটা এই জেসভাল ফাইলের সঙ্গে রিলেটেড। সো জেসভাল ফাইলটা যেহেতু কানেক্টেড আছে, আমরা নামের জন্য যে এক্সপ্রেশনটি ইউজ করব সেটা হচ্ছে জেসভাল RX আলফা। ওকে, এখানে দেখেন অ্যালগরিদমে কি বলা আছে, স্মল a to z, ক্যাপিটাল A to z, আন্ডারস্কোর ডট, যেটা একটা নামের মধ্যে থাকতে পারে, আর স্ল্যাশটা হচ্ছে দুইটা ওয়ার্ডের মাঝখানে। দুইটা ওয়ার্ডের মাঝখানে কি থাকতে পারে? হাইপেন আর স্পেস। এটা কিন্তু একটা স্পেস, আর এটা কি আমার হাইপেন। সো একটা ওয়ার্ডের মধ্যে কি থাকবে? দিস, আর দুইটা ওয়ার্ডের মাঝখানে এটা থাকবে। সো এর বাইরে যদি কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে সে অ্যালাউ করবে না। মানে আমি নেমের ভেতরে যদি এর বাইরে অন্য কোনো কিছু দেওয়ার চেষ্টা করি তাহলে সে আমাকে অ্যালাউ করবে না এবং অ্যালার্ট দিতে থাকবে, প্লিজ এন্টার ভ্যালিড নেম। বুঝা যাচ্ছে? সো স্ল্যাশটা হচ্ছে সেপারেটর, ওয়ার্ড সেপারেটর। ব্যাকস্ল্যাশটা হচ্ছে ওয়ার্ড সেপারেটর, যে আমার নামের মধ্যে একাধিক ওয়ার্ড থাকতে পারে, পারে না? সো একটা ওয়ার্ডের মধ্যে কি কি পসিবল? স্মল a to z, ক্যাপিটাল A to z, আন্ডারস্কোর এন্ড ডট, রাইট? এটা হচ্ছে একটা ওয়ার্ডের মধ্যে এটা পসিবল। আর যখন দুইটা ওয়ার্ড হবে, দুইটা ওয়ার্ডের মাঝখানে কি বসতে পারে? স্পেস বসতে পারে অথবা হাইপেন। বুঝতে পেরেছেন? মানে এই অ্যালগরিদমটা যা বোঝাচ্ছে, বাট এটা হচ্ছে অ্যালগরিদমিক সিনট্যাক্স, আবার লেফট সাইডে এটা হচ্ছে অ্যালগরিদমিক সিনট্যাক্স। সো এভাবেই অ্যালগরিদমগুলো কিন্তু সাজানো, রাইট? কিছু কিছু বোধগম্য হবে, কিছু কিছু অ্যালগরিদম আছে খুবই জটিল, যেটা আমি বোঝানোর চেষ্টাও করব না। বোঝা যাচ্ছে? আচ্ছা, শুধু ইউজ করবেন আর কি। সো আমরা যদি জেসভেল RX আলফা নামে এই রেগুলার এক্সপ্রেশনটা ইউজ করি, জেসভেল RX আলফা, সো অ্যালগরিদমটা যদি ইউজ করি চেক আউট ফর্মে জেসভেল RX আলফা, তো সেই ক্ষেত্রে কি হয় একটু আমরা দেখি। আমি যদি সাবমিট করি, কোনো একটা ভ্যালু দিতে বলছে, রাইট? আমি নাম্বারও এখানে পুট করেছি ইচ্ছা করে। যদি ইমেল অ্যাড্রেসটা তুলে নেই, এখানেও একটা ভ্যালু দিতে বলবে। সো ইচ্ছে করে আমি এখানেও কিছু স্ট্রিং পুট করেছি, যেটা অ্যাকচুয়ালি ইমেল অ্যাড্রেস না। তারপরে যদি সাবমিট হয় তাহলে আমার জাভাস্ক্রিপ্টটা কাজ করছিল না, বাট এখন এটা কিন্তু আমাকে ধরেছে। কি বলেছে? প্লিজ এন্টার এ ভ্যালিড কাস্টমার নেম। কারণ আমি যে কাস্টমার নেমটা দিয়েছি সেটা ভ্যালিড ফরম্যাটে নেই। বাট আমি যদি লিখি এমডি ডট শফিউল, এটা কিন্তু ভ্যালিড ফরম্যাটে আছে। সো এবার দেখেন আমাকে কিন্তু ধরবে না, আমাকে ধরবে ইমেলের বেলায়। বাট ইমেলের বেলায় কোনো অ্যালগরিদম দিয়েছি? ইমেলের বেলায় কোনো অ্যালগরিদম দেওয়া হয় নাই। ফর দ্যাট সে কিন্তু আমাকে সাবমিট করে নিয়েছে। কাস্টমার নেমটা কোথা থেকে পেল? কাস্টমার নেমটা মূলত পেয়েছে ওই ফিল্ডের যে নামটা সেটা।
ওকে, আমরা ওই মেসেজটাকে কাস্টমাইজ করতে পারি। মেসেজটাকে কাস্টমাইজ করতে পারি, তার মানে জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশন রুলসটা অ্যাপ্লাই করাটা জটিল কাজ না। আমি বুঝতে পেরেছি, ভ্যালিডেশন রুলসটা অ্যাপ্লাই করাটা জটিল কাজ না। সো একইভাবে আমি যদি ইমেলের বেলায় করি, ইমেলের বেলায় আমরা জেসভেল আরএক্স ইমেল ইউজ করে থাকি নর্মালি। সো জেসভেল আরএক্স ইমেলটাকে যদি নেই এবং চেক আউটে ইমেলের বেলায় বলে দেই REGEXP রেগুলার এক্সপ্রেশন জেসভেল আরএক্স ইমেল। সো এইবার আমি যদি এই ইমেল অ্যাড্রেসটাকে তুলে দিই ফর এক্সাম্পল, সো আমার মোবাইল নাম্বার দিতে বলছে, নাম দিতে বলছে, দিলাম, ইমেল অ্যাড্রেস দিতে বলছে, দিলাম, বাট এরপর আমাকে অ্যালার্ট করছে যে ভ্যালিড কাস্টমার নেম চাই। সো আমি ভ্যালিড কাস্টমার নেম দিচ্ছি, এমডি ডটও তো ভ্যালিড কাস্টমার নেম, রাইট? বাট ইমেল অ্যাড্রেসের ফরম্যাটটা ঠিক নেই, সে আমাকে বলছে এন্টার, প্লিজ এন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস। বাট আমি যদি ইমেল অ্যাড্রেসটা এরকমও বলি @, তাও বলছে কিন্তু ইমেল অ্যাড্রেসটা ঠিক নেই। সো ডট @, লাইক gm.com, এখন সে আমাকে ভ্যালিড ধরবে, সেটা বোঝা যাচ্ছে। সো জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন যে ফিল্ডের জন্য যে ধরনের রিকোয়ারমেন্টের দরকার পড়বে, রিকোয়ার্ড ভ্যালু দরকার পড়বে, সেই হিসেবে আমাদের অ্যালগরিদমটা বসাতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, আরেকটা বিষয় একটু আমাদের দেখা দরকার যে এই যে এটা ড্রপ ডাউন লিস্টের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করা হয় না। সো এখানে অ্যালগরিদম দেওয়ারও কোনো স্কোপ নেই, কারণ অলরেডি কিছু না কিছু সিলেক্টেড। সো আমি চাচ্ছি যে সেটাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, কান্ট্রি সিলেক্ট না করে প্লিজ সিলেক্ট, এটাও তো একটা অপশন, এটাও তো সিলেক্টেড একটা ভ্যালু। সো এর জন্য আমরা যেটা করে থাকি, মানে কোনো ড্রপ ডাউন লিস্ট সিলেকশনের ক্ষেত্রে বা রিকোয়ার্ডের ক্ষেত্রে যে কাজটা করে থাকি সেটা হচ্ছে এরকম যে প্রথমেই ওই সিলেক্টের মধ্যে আমরা একটা অ্যাট্রিবিউট বসাই যার নাম হচ্ছে EXCLUDE এক্সক্লুড, যেটা অ্যাকচুয়ালি ওই জেসভেল ফাইলের ভেতরে ডিফাইন করা আছে। এক্সক্লুড করব যার ভ্যালু হবে স্পেস। আমি যদি বলি যে এই সিলেক্ট, প্লিজ সিলেক্ট, এটার ভ্যালু হচ্ছে স্পেস, রাইট? স্পেসকে এক্সক্লুড করে রিকোয়ার্ড করবে, স্পেসকে এক্সক্লুড করবে, মানে যার ভ্যালু স্পেস, কার ভ্যালু স্পেস, প্লিজ সিলেক্টের ভ্যালু স্পেস। সো এটাকে যে ভ্যালু হিসেবে সিলেক্টেড আছে ধরবেই না, এটা ছাড়া অন্য কোনো ভ্যালু যদি কেউ সিলেক্ট করে তাহলে বলবে যে ঠিক আছে, আদারওয়াইজ অলওয়েজ সে বলতে থাকবে রিকোয়ার্ড। যদি প্লিজ সিলেক্ট এটা ছাড়া অন্য কোনো ভ্যালু সিলেক্ট হয় তাহলে আমি বলবো কি কারেক্ট, আর যদি প্লিজ সিলেক্ট এই ভ্যালুটা সিলেক্টেড থাকে তাহলে আমি বলবো রিকোয়ার্ড। বোঝা যাচ্ছে? কারণ এখানে কোনো অ্যালগরিদম বসানোর স্কোপ নেই। সো অ্যালগরিদমটা ইমপ্লিমেন্ট করা হয় এক্সক্লুড নামে একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো এক্সক্লুডের ভ্যালু আপনি যা ইচ্ছে তাই দিতে পারেন, সেক্ষেত্রে প্লিজ সিলেক্ট এর ভ্যালু যা ইচ্ছে তাই বসবে। সো এবার আমরা একটু চেক করে দেখি যে কান্ট্রি ড্রপ ডাউন থেকে কোনো ভ্যালিডেশন আসছে কিনা। আমাকে ধরেছে প্লিজ সিলেক্ট এ ভ্যালিড কান্ট্রি, বাট প্লিজ সিলেক্ট এটাও তো একটা অপশন হিসেবে সিলেক্টেড আছে, আছে না? বাট আমি যদি কোনো একটা কান্ট্রি সিলেক্ট করি তখন আমাকে ছেড়ে দেবে। বিষয়টা বোঝা যাচ্ছে? গুড। সো এবার আমি একটু জাভাস্ক্রিপ্ট ফাইল দুটো দিচ্ছি, কান্ট্রি ড্রপ ডাউন লিস্টটা এবং জাভাস্ক্রিপ্টের ভ্যালিডেশনটি ইমপ্লিমেন্ট করা যায় কিনা একটু দেখি। পেন ড্রাইভটা ইমেল অ্যাড্রেসটা এখন আমাকে ধরবে, ইমেল অ্যাড্রেসটা আমি ঠিক করে দিচ্ছি, অথবা আমি ইনভ্যালিড দিচ্ছি। কান্ট্রি লিস্টটা ঠিক করে দিলাম, ইমেল অ্যাড্রেস ধরেছে। তাহলে আপনি সম্ভবত এখানে সেভ কাস্টমারের এখানে গিয়ে রিটার্ন কথাটা লিখেন নাই, মিস করে। টেলিফোন নাম্বার, ওটা হ্যাঁ, ওটা টেলিফোন নাম্বারের।
ওই নাম্বার ডিজিট, টেলিফোন নাম্বার যে 7 ডিজিটের হয়, আমাদের তো মোবাইল নাম্বার, ওই মোবাইলের জন্য এক্সপ্রেশন আপনাকে গুগল থেকে সার্চ করে অ্যাড করতে হবে। ধরছে না? আমরা তো ইউজ করেছি দিস, এই যে জেসওয়েল আরএক্স ইমেল। আগে একটা রিকোয়ার্ড বসাতে হবে। না, রিকোয়ার্ড বসানো হবে। এটা রিটার্ন করে ট্রু অর ফলস, এবং ফলস হলে কি কারণে ফলস, কোন বক্সটার জন্য ফলস সেটা। আচ্ছা, আমরা এখন সেভ করার কাজটা করি, যদিও আমাদের সেভ করার কাজটা হয় না, ভ্যালিডেশনের কাজটা হয়েছে। আমরা ভ্যালিডেশন করেছি দুইটা ফর্মের জন্য। আপনার অন্যান্য ফিল্ডগুলোর জন্য ভ্যালিডেশনটা ইউজ করবেন। তো সেভ কাস্টমারে যখন আমরা যাচ্ছি, ভ্যালিডেট হওয়ার পর যখন চেক আউটে সেভ কাস্টমারে যাচ্ছি, আমরা এখান থেকে আমরা কোন কন্ট্রোলারে আছি, চেক আউট কন্ট্রোলার। আমরা দিস চেক আউট মডেলে সেভ কাস্টমার ইনফো ফাংশন কল করে দিচ্ছে, ঠিক আছে। সো এরপরে আমরা যাব কোথায়, অ্যাপ্লিকেশনের মধ্যে মডেলসের মধ্যে চেক আউট মডেল বলে কোনো মডেল কিন্তু তৈরি করা নাই। সো আমি একটা চেক আউট মডেল তৈরি করে নিচ্ছি। পিএসপি ক্লাস চেক আউট মডেল ক্লাস তৈরি করছি, চেক আউট মডেল তৈরি করছি। চেক আউট মডেল যা এক্সটেন্ড করবে সিআই মডেলকে, এক্সটেন্ড করেছে। এখন এখানে যে পাবলিক ফাংশনটা হবে সেভ কাস্টমার ইনফো, তার আগে আমাদের যেটা করতে হবে যে কনফিগ অটোলোড চেক আউট মডেলটাকে আমি এখানে লোড করে নিলাম। ঠিক আছে, আমি চেক আউট মডেলটাকে এখানে লোড করে নিয়েছি। এবার চেক আউট মডেলটাকে আমি ইউজ করতে পারবো। চেক আউট মডেলের মধ্যে আমি একটা অ্যারে তৈরি করে নিচ্ছি। দেন ওই ডাটা অ্যারের ইন্ডেক্সের মধ্যে কাস্টমার নেম দিস ইনপুট পোস্ট কাস্টমার নেম কমা দিয়ে ট্রু, কাস্টমার নেম মাঝে হয়তো কয়েকটা ক্লাস মিস করেছেন একটা ক্লাস হয়তো মিস করেছেন। আমরা কি মডেলে ধরতে শিখেছি না পরে? অ্যাকচুয়ালি গুড প্র্যাকটিস হবে যে ডাটাগুলো মডেলে ধরা। আমরা ধরেছি ঠিক যে আমরা কন্ট্রোলারেই ধরেছি আগে থেকে, শুরু থেকে বেশ কিছু ক্লাস, বাট স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ডাটাগুলো মডেলে ধরা। MD5 পাসওয়ার্ডটাকে MD5 করে দিচ্ছি।
পাসওয়ার্ড মোবাইল নাম্বার কাজ করে, বাট লাইভ সার্ভারে অনেক সময় প্রবলেম করে। সেফ থাকার জন্য, হ্যাঁ, সেফ থাকার জন্য মোবাইল নাম্বার, অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, জিপ কোড, ঠিক আছে, সিটি, কান্ট্রি, জিপ কোড। সো এই কয়টা ফিল্ড আমার কাছে আসলো। এখন এখানে আরেকটা নতুন জিনিস আমরা শিখবো যে যেহেতু তাকে রেজিস্ট্রেশন করানোর পরে লগড ইন করে দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা এবং একটা ফর্ম আসবে সামনে, সেটা হচ্ছে শিপিং ফর্ম, তাই না? সো লগড ইন করার জন্য ডাটা ইনসার্ট করার পরপরই যে ডাটাটা ইনসার্ট হচ্ছে, যে আইডিটা জেনারেট হবে, প্রাইমারি কিটা, ওই প্রাইমারি কিটা রিটার্ন নিতে হবে, রাইট? মনে করেন আমার ডেটাবেসে রেকর্ড আছে 1000, মানে 1001তম রেকর্ড ইনসার্ট হচ্ছে, আমি একটা ফাংশন কল করব ইনসার্ট আইডি, যার মাধ্যমে লাস্ট আইডিটা রিটার্ন হয়ে যাবে। সো কোডিনেটর ফ্রেমওয়ার্কে সে ধরনের একটা বিল্ট ইন ফাংশন আছে। আমি আগে ডাটাটা ইনসার্ট করি, দিস ডিবি ইনসার্ট, যার ভেতরে আমি ডাটাটাকে পাস করে দিচ্ছি। এরপর আমি যদি বলি কাস্টমার আইডি, তাহলে এবার বলবো দিস ডিবি ইনসার্ট, টেবিলের নাম তো ডেফিনেটলি লাগবে, টিবিএল কাস্টমার, দিস ডিবি ইনসার্ট। সো ইনসার্ট ফাংশনে ইনসার্ট আইডি, লাস্ট আইডিটা, কাস্টমারের আইডিটা এখানে রিটার্ন করবে। ডট ডলার কাস্টমার আইডি। এটা চেক করি কাস্টমার আইডিটা। আমাদের ডেটাবেস টেবিলে এখন পর্যন্ত কোনো ডাটা নেই, আমাদের ডেটাবেস টেবিলে কাস্টমার টেবিলে কোনো ডাটা নেই এবং এটা ব্ল্যাঙ্ক। ওকে, সো এখন যদি এই কাস্টমার টেবিলে আমি ডাটা দেই, সাইন আপ, কি আসে আইডি, লাস্ট আইডিটা কিন্তু আমার কাছে চলে আসে, তাই না? রেকর্ড যেহেতু একটা ইনসার্ট হয়েছে, এখন আরেকটা রেকর্ড ইনসার্ট হলে কি আসবে? 2। সো ইনসার্ট আইডি ফাংশনের মাধ্যমে আমি কাস্টমার আইডিটা পেয়েছি এবং ইনসার্ট আইডি লাস্ট আইডিটাকে রিটার্ন করবে, প্রাইমারি কিটাকে, প্রাইমারি কি এর লাস্ট ভ্যালুটা সেটাকে রিটার্ন করতে, মানে এখন যেটা ইনসার্ট হলো সেই আইডিটাই আমি পেয়ে যাচ্ছি। এখন যেটা আমাকে করতে হবে তার আইডিটা, হ্যাঁ, এখন এস ডাটা একটা অ্যারে নিয়ে নিচ্ছি এবং অ্যারেতে একটা ইন্ডেক্স দিচ্ছি কাস্টমার আইডি, কাস্টমার আইডিটা আমি ডলার কাস্টমার আইডি বলছি, আর সেশনে এস ডাটাতে আমি কাস্টমার নেম রাখছি, নেমটাকেও আমি কোথা থেকে নিব, ওপর থেকে তো আছে, ডাটার মধ্যে তো আমার কাস্টমার নেম আছে, আছে না? কাস্টমারের নেমটা আমি ডাটা থেকে নিয়ে নিচ্ছি, দেন দিস সেশন সেট ইউজার ডাটা ফাংশনের মাধ্যমে
আমি এস ডাটাটাকে দিয়ে দিচ্ছি, আমার সেশনে ঢুকে গেল। এইবার আমাকে একটা ফাংশন কল করতে হবে যা আমার একটা শিপিং ফর্মকে লোড করবে। তো রিডিরেক্ট করব checkout slash shipping address। সো আমরা একটা শিপিং অ্যাড্রেসের ফাংশন লিখব, পাবলিক ফাংশন শিপিং অ্যাড্রেস। এখান থেকে আমাদের শিপিং এর পেজটাকে লোড করে দেব। সরি, এটা কি আমার মডেলে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এই রিডিরেকশনটা আমাদের কন্ট্রোলারে হবে। রিডিরেকশনটা হবে কোথায়? কন্ট্রোলারে, এবং ফাংশনটাও হবে কন্ট্রোলারে। অবশ্যই এই জাতীয় সকল ফাংশন কোথায় আসবে? কন্ট্রোলারে। আমি ভুলবশত লিখেছিলাম। ওকে, তাহলে আপনারা শিপিং এর পেজটা একটু রেডি করে ফেলেন। উইদাউট করতে পারেন, হ্যাঁ, সেক্ষেত্রে শুধু একটা জায়গায় চেঞ্জ করতে হবে। আমরা যেহেতু অন্য কোথাও এসকিউএল কমান্ড লিখি নাই, তো সেক্ষেত্রে আমাদের ডেটাবেস কনফিগার ডেটাবেসে গিয়ে এখানে আপনি যে ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করতে চাচ্ছেন সেই ডেটাবেসকে কানেক্ট করে দেবেন, তাহলে প্রজেক্ট কাজ করবে। এই যে ড্রাইভার, ডিবি ড্রাইভারটা ওই ডেটাবেস সার্ভারের, তারপরে তার হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ডেটাবেস নেম, যদি প্রিফিক্স টিফিক্স থাকে সেগুলো দেবে, কাজ করবে। তাহলে আমরা কি করছিলাম, আমাদের একটা ফর্ম লাগবে। ফর্মটা হয়েছে? ফর্মটা একটু দিয়ে দেন। পেন ড্রাইভ কাজ করে না? ইমেল করে দেন। toku1826@gmail.com। ইমেল করেছেন? নিয়ে নিচ্ছি ফাইলটা। শিপিং ফাইলটা না, shipping.php। সেভ করে নিচ্ছি। আমাদের প্রজেক্টে কোন ড্রাইভে আছে? ডি ড্রাইভ, জ্যাম, htdocs, e-commerce batch 14, application, views, pages, এর ভেতরে কি শিপিং। ওকে, পেলাম আমরা আমাদের যে চেক আউট কন্ট্রোলারটা আছে, চেক আউট কন্ট্রোলারের মাধ্যমে আমরা যদি কোনো একটা পেজকে লোড করে দিতে চাই, আমরা জানি যে একটা পেজ লোড করার জন্য আমার কি দরকার পড়বে, অল পাবলিশ ক্যাটাগরিগুলো তো লাগবে টপে ডিসপ্লে করার জন্য, আর চেক আউটের জায়গায় কি হবে? শিপিং। সো আমার একটা পেজ লোড হয়ে যাবে।
বাট এখানে যখন আমি লগড ইন হব, তাই না, আমি যখন সাইন আপ করে ফেলবো, সঙ্গে সঙ্গে সেশনে কাস্টমার আইডি, কাস্টমার নেম সেট হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে এই জায়গাটাও কিছুটা চেঞ্জ চলে আসুক, আমাকে এখানে তার নামটা দেখাক এবং এখানে লগ ইন ক্রিয়েট অ্যাকাউন্টের জায়গায় দেখাবে লগ আউট। ঠিক আছে, তাহলে এই চেঞ্জটা আমরা সঙ্গে সঙ্গে করে ফেলি। আর এই কোডটা আছে মাস্টারে। সো আমরা আমাদের ভিউর মধ্যে পেজেস না, ফন্ট এন্ড মাস্টার, ফন্ট এন্ড মাস্টারে কোথাও এক জায়গায় আছে কি লগ ইন। সো এই জায়গাটা ওয়েলকাম ভিজিটর ইউ ক্যান দিয়ে এই কথাটা লেখা আছে। সো প্রথমে আমি কাস্টমারের আইডিটা সেশন থেকে নিয়ে নিচ্ছি। দিস সেশন ইউজার ডাটা, কাস্টমার আইডি সেশন থেকে নিলাম, তারপরে ইফ চেক করছি, কাস্টমার আইডি এখানে আমি বলছি ডলার কাস্টমার আইডি যদি নট ইকুয়াল নল হয়, তো সেই ক্ষেত্রে আমি এখানে PHP দিয়ে এখানে দিব, আর এখানে else এটা থাকবে ক্রিয়েট অ্যাকাউন্ট লগ ইনের। আর এই জায়গাটায় আমরা ইউজ করব PHP echo this session user data, আর ইন্ডেক্সের নাম হবে কাস্টমার নেম। আর এই জায়গাটাতে কি হবে, এটা চলে যাবে ক্রিয়েট অ্যাকাউন্টের, এটা রিমুভ করা হবে। আর এখানে চলে আসবে কি সাইন লগ আউট, হাইপারলিংক রেফারেন্সে লগ আউট লিংক থাকবে। ঠিক আছে, তো এখন আমরা যদি সাইন আপ করি, সাইন আপ করলে সিনারিওটা চেঞ্জ হবে আর কি। সো একটু চেক করে দেখি আমরা আমাদের টাস্কটা ঠিক মতো করতে পেরেছি কিনা। Nova yahoo.com সাইন আপ। দেখেন মিশকাত তাসনোভা ফ্লাওয়ার চলে আসে, শিপিং ইনফরমেশনের জন্য আমার এই ফর্মটা চলে আসে, খেয়াল করেছেন? আচ্ছা, তো এটা ছিল পরবর্তী স্টেপ, বাট ওখানে একটা কাজ কিন্তু এখনো আমাদের সাইন আপ ফর্মে আরেকটা কাজ এখনো কিন্তু বাকি আছে। রেজিস্ট্রেশন ফর্মে অ্যাজাক্স দিয়ে ইমেল চেক, এক্সিস্টেন্সি চেক, ওই কাজটা কিন্তু এখন আমরা করি নাই। দুই হচ্ছে যে আমাকে এখন এখান থেকে লগ আউট যদি করি সেক্ষেত্রে কোথায় যাব? লগ আউট করলে নর্মালি আমরা হোমে ফেরত যাব, রাইট? সো লগ আউটের কাজটা এখন ছেড়ে ফেলে হোমে ফেরত যাবো, বাট আমার কাজটা কিন্তু কার্ডটা কিন্তু স্টিল থাকবে, রাইট? লগ আউট করলে এরকম না যে আমি কার্ডও ডেস্ট্রয় করে দিব। চাইলে পারি, যদি রিকোয়ারমেন্ট সেরকম থাকে, কারেন্ট যদি বলে যে কেউ যদি লগ আউট করে তার কার্ড ক্লিয়ার হয়ে যাবে, আমরা সেটা করে দিতে পারবো। ডেস্ট্রয় কার্ড নামে একটা ফাংশন আছে, সেটা কল করলে ডেস্ট্রয় হয়ে যায়। ওকে, লগ ইন করলে এখানে সব সময়ের জন্য না, কেউ যদি শপিং কার্ট থেকে চেক আউট করে রেজিস্ট্রেশন করে এবং লগ ইন করে এখানে আসবে।
দুইটা প্রসেস, একটা হচ্ছে যে এখান থেকে লিঙ্ক থেকে সে ক্লিক করলো লগ ইন, ওই ফর্মটাই দেখাবে, বাট সে লগ ইন করলে হোম পেজে আসবে এবং লগ আউট ফর্মটা লগ আউটটা চলে আসবে। বাট কেউ যদি প্রোডাক্ট কার্টে আছে এবং সে চেক আউট করছে, হ্যাঁ চেক আউট প্রেস করেছে, তার কাছে যে ফর্মটা আসে রেজিস্ট্রেশন করার পর অথবা লগ ইন করার পর এই শিপিং ফর্মটা আসবে, যেটা আমরা নর্মাল প্রসেসে শিপিং ফর্মেই আছি আর কি। আপনি এই পেজটাই তাকে দেখাবেন। আচ্ছা, সো নাও এখন যে বিষয়টা আমরা অ্যাড করছি সেটা হচ্ছে লগ আউট। লগ আউটটা যদি করি, লগ আউটের ক্ষেত্রে আমরা পিএসপি ইকো বেস ইউআরএল, আজকে কততম ক্লাস? চেক আউট আর ফাংশনের নামটা অ্যাকচুয়ালি লগ আউট। Public function log out, is session user data unset user data customer ID customer name, ঠিক আছে। this session unset user data customer ID, this session unset user data customer name। আচ্ছা, এবার আমাকে রিডিরেক্ট করে দিচ্ছি, ওয়েলকাম। সো আমি একটু চেক করে দেখি যে রিডিরেকশনটা কোথায় যায়। লগ আউট রিডিরেক্ট হয়ে হোমে চলে আসে, ঠিক আছে। এখন যদি আমি এখান থেকে দেখেন যে কার্টে যাচ্ছি, কার্ট থেকে যদি চেক আউটে যাই, আমি আমার রেজিস্ট্রেশনে আছি। এখানে আমার কিছু কাজ বাকি আছে, যে কেউ যদি রেজিস্ট্রেশন করে লাইক শাফানা আলম @yahoo.com, কেউ যখন রেজিস্ট্রেশন করছে, শাফানা আলম রেজিস্ট্রেশন করেছে, লগ ইন হয়েছে, শিপিং ফর্ম পেয়েছে, কার্টে গেল কেউ, কার্ট থেকে যদি কেউ এখন চেক আউটে প্রেস করে কোথায় যাবে? কাস্টমার রেজিস্ট্রেশনে, শিপিংয়ে যাওয়ার কথা, বাট এখন কোথায় যাচ্ছে? তার মানে এটা ঠিক হয় নাই, আমাদের কন্ডিশন অ্যাড করে চেক আউটে ক্লিক করলে শিপিংয়ে যেতে হবে। সো আমাদের ওই লজিকটা এখন বসাতে হবে। সো কার্টে গিয়ে আমাদের এখন একটা চেঞ্জ নিয়ে আসতে হবে। সো কার্টটা কোথায় আছে? ভিউয়ের মধ্যে, পেজেসের মধ্যে আমাদের যে কার্ট নামে পেজটা আছে, কই? শপিং কার্ট, এইখানে এসে আমাদের চেঞ্জটা নিয়ে আসতে হবে। Customer ID equal this session user data customer ID if dollar customer ID not equal null, তো সেক্ষেত্রে এটা চলে যাবে কোথায়? চেক আউটটা হবে আমাদের ওই ফাংশনটার নাম কি?
শিপিং অ্যাড্রেস, শপিং কার্টে শিপিং অ্যাড্রেস, ঠিক আছে। ইফ ক্লোজিং, ইফ ক্লোজ, এলসটাতে কি হবে, এলস হবে চেক আউট। সো যদি কাস্টমার আইডি থাকে তাহলে চলে যাবে শিপিং এ। সো এবার একটু চেক করে দেখি, যেহেতু কাস্টমারের আইডিটা আছে, এখন চেক আউটে যদি যাই তাহলে চলে যাবে শিপিং অ্যাড্রেস, কাস্টমার রেজিস্ট্রেশনে আর আসছে না। ক্লিয়ার? সো দুইটা বিষয় আমরা এখান থেকে ক্লিয়ার করতে পারলাম। আমাদের রেজিস্ট্রেশন ফর্মে আরও কিছু বিষয় বাকি আছে। বাকি থাকার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে আমরা কিভাবে লগ ইন করবো, ফরগেট পাসওয়ার্ড করব, তাই না, এবং ইমেল কিভাবে পাঠাবো, ফরগেট পাসওয়ার্ড, ইমেল কিভাবে পাঠাবো, আর এখানে অ্যাজাক্স চেকিং, যদি ডেটাবেসে এক্সিস্ট করে তাহলে অলরেডি এক্সিস্ট বলবে, আদারওয়াইজ অ্যাভেলেবেল বলবে। ঠিক আছে। সো অ্যাজাক্স চেকিংটা একটু দেওয়ার চেষ্টা করি এখন। অলরেডি আমরা আমাদের যে চেক আউট পেজটা আছে, চেক আউট কই আমাদের চেক আউট পেজ, এই যে চেক আউট পেজটা, অ্যাজাক্সের কোডটা রেখেছি আমরা। নর্মালি অ্যাজাক্স ইনিশিয়েট করার জন্য, অবজেক্ট বানানোর জন্য যে কাজটা করেছিলাম, এবং মেক রিকোয়েস্ট ফাংশনটা এখানে দেওয়া আছে। এখানে বেশ কিছু লজিকও ইমপ্লিমেন্ট করা আছে। এই লজিকগুলো আমি আপাতত অফ করে রাখছি, তো পরে আমরা দিব বোঝার জন্য। এখান থেকে ইমেল অ্যাড্রেসের বেলায় দেখেন অন ব্লারে মেক রিকোয়েস্ট ফাংশনটা কল করা হয়েছে। দিস ডট ভ্যালু বলতে এই ইনপুট বক্সের ভ্যালু নেবে এবং আরইএস এ রিটার্ন করবে। আরইএস বলতে আমি এখানে একটা স্প্যান নিয়ে রেখেছি, স্টাইল রেড কালার দিয়ে স্প্যান, যার আইডি কি আরইএস, এখানে রিটার্ন করবে রেজাল্টটা। তো এর জন্য যেটা এখান থেকে ফাংশনটা কল করা হয়েছে, গিভেন টেক্সটটা কি হবে, আমার ইমেল অ্যাড্রেস। ঠিক আছে, অ্যালার্ট করছি অ্যাজাক্স ফাংশনটার জন্য। সো লোড দিয়ে নিচ্ছি। যখনই আমি ইমেল অ্যাড্রেসটা এখান থেকে কার্সার সরিয়ে নিব, তখনই কিন্তু আমার অ্যাজাক্স ফাংশনটা কল হয়ে যাবে, আমার ইমেল অ্যাড্রেসটা কিন্তু এখান থেকে পাচ্ছি। বাট এখন আমরা যে কাজটা করব, যে আমার ওই ইমেল অ্যাড্রেসটা সহ আমি আমার কন্ট্রোলারের একটা ফাংশনকে কল করব। নর্মালি অ্যাজাক্সের সময় তো আমরা সার্ভার পেজ ইউজ করেছি, তাই না? বাট এখানে কি সার্ভার পেজ ইউজ করলে হবে? সার্ভার পেজ ইউজ করলে কিন্তু হবে না, আমাকে এখানে ইউজ করতে হবে কন্ট্রোলারের ফাংশনের অ্যাড্রেস। বোঝা যাচ্ছে? সো কন্ট্রোলারের ফাংশনের অ্যাড্রেস, কারণ আগে ছিল র কোডিং, এখন কি ফ্রেমওয়ার্ক। সো বেস ইউআরএল কন্ট্রোলার নেম, মানে সার্ভার পেজ কি হবে, বেস ইউআরএল কন্ট্রোলার নেম ফাংশন নেম, আর প্যারামিটার হিসেবে যাচ্ছে যে স্ল্যাশ কনক্যাট করে দিচ্ছে আমার গিভেন টেক্সট, দ্যাট মিনস আমার ইমেল অ্যাড্রেস। সো অ্যাজাক্স ইমেল চেক, এই ফাংশনটা আমাদের লিখতে হবে চেক আউট কন্ট্রোলারে। সব লিখ ফাংশন অ্যাজাক্স ইমেল চেক, ইমেল অ্যাড্রেসটা এখানে চলে আসবে আর কি, ডলার ইমেল অ্যাড্রেস। এখানে যদি ইকো করি জাস্ট আমার ইমেল অ্যাড্রেসটা, এটাই তো আমার রেসপন্স টেক্সট আকারে যাওয়ার কথা, তাই না? এটাই আমার রেসপন্স টেক্সট আকারে যাওয়ার কথা। বাট অ্যাজাক্সে একটু দেখেন, আমার রেসপন্স টেক্সটটা নিয়েছি, রেসপন্স টেক্সট আকারে যাওয়ার কথা। রেসপন্স টেক্সটটাকে যদি আমরা, অথবা আমার স্ট্যাটাসটাকে যদি রেডি স্টেটকে অ্যালার্ট করি, কি হয়,
ইমেল অ্যাড্রেসটা সরিয়ে নিলাম, আমার রেডি স্টেট ফার্স্টে 2 3 4 গুড। স্ট্যাটাসটা যদি আমরা দেখি যে রেডি স্টেট ঠিক আছে, বাট স্ট্যাটাসটা কি, স্ট্যাটাসটা কি হয় যে যদি পেয়ে যায় গুড, আর না পেলে স্ট্যাটাসটা 404 বলে। সো এবার যদি আমরা স্ট্যাটাসটা দেখি, 404 আসে নাই, 400 এসেছে। তার মানে কি, এটা এমন একটা বিষয় যে এটা অ্যাবনর্মাল একটা কেস, তাই না? সো অনেক সময় এই প্রবলেমটা আমরা ফেস করে থাকি। কারণ হচ্ছে, এই প্রবলেমটার মূল কারণ হচ্ছে আমরা চাচ্ছি কি গেট দিয়ে ডাটা যাবে, দ্যাট মিনস ইউআরএল দিয়ে ডাটা যাবে, তাই না? যদিও প্রোটোকল ইউজ করছে এক্সএমএল, বাট ইউআরএল ফরম্যাটে ডাটা যাবে না। ইউআরএল এ কি কি অ্যালাউড, আমাদের ইমেল অ্যাড্রেসের মধ্যে @সাইন আছে, যেটা বাই ডিফল্ট ইমেলের মানে @সাইনটা ইউআরএল অ্যালাউ করে না। আবারও বলছি, সাইনটা ইউআরএল অ্যালাউ করে না, বিশেষ করে কোডিগ্রেটর ফ্রেমওয়ার্কের যে ইউআরএল রিরাইট আছে সেটা অ্যালাউ করে না। সো সেটাকে একটু অ্যালাউ করে দিতে হবে। সো কনফিগের মধ্যে config.php ফাইলে আমরা যদি সার্চ দিই allowed না, গেট খুব দ্রুত ভ্যালু পাঠায়, ঠিক আছে? এই অ্যালাউড ইউআরএল ক্যারেক্টার্স পোস্ট দিয়েও যায়। সো অ্যালাউড ইউআরএল ক্যারেক্টার্স আছে লাইন নাম্বার 161 এ। সো কি কি অ্যালাউড, A to Z 0 to 9 till percentage dot colon underscore আর হাইপেন। হ্যাঁ, আমরা অ্যাড করে দিব এখানে রেটটা অ্যালাউ করে দিলাম। এবার লোড দিই, এটা কিন্তু কনফিগার মধ্যে দিয়েছি, ঠিক আছে? কনফিগার মধ্যে দিয়েছি, ইমেল অ্যাড্রেসটা পাচ্ছে কিনা ইমেল অ্যাড্রেসটা চেক করি। এবার 200 পেয়েছে এবং ইমেলটা এখানে রিটার্ন করবে, ইমেল অ্যাড্রেসটা এখানে রিটার্ন করেছে। সো এবার আমাদের কাছে অনেক ইজি হয়ে গেছে বিষয়টা, যে আমি এখন ইমেল অ্যাড্রেসটা নিয়ে ডেটাবেসে চেকিং দিব, যদি ডেটাবেস ভ্যালু থাকে তাহলে আমি রিটার্ন করব অ্যাভেলেবেল, আদারওয়াইজ রিটার্ন করব অলরেডি এক্সিস্ট। বোঝা যাচ্ছে? সো এই কাজটা আমি করছি। নামাজটা তাহলে আমরা এই ইমেল অ্যাড্রেসটা কিভাবে চেক করতে পারি? রেজাল্ট ইকুয়াল দিস চেক আউট মডেল check email address, public function check email address মডেল থেকে ওয়েলকাম মডেল email customer email address কার সঙ্গে ম্যাচ করবে, ডলার ইমেল অ্যাড্রেস কি রিটার্ন হবে, রো রেজাল্টটা রিটার্ন করে দেবে। এখন এখানে এসে আমি চেক দিব if dollar result echo already exists, yes available। জাস্ট এই টেক্সটগুলো রিটার্ন হয় কিনা সেটা আমরা একটু চেক করে দেখি। অলরেডি এক্সিস্ট। আমরা একটু চেক করি ডেটাবেসে ওই ইমেল অ্যাড্রেসটা আছে কিনা।
শাফানা ইমেল অ্যাড্রেসটা আছে, অলরেডি এক্সিস্ট বলছে। আর আমরা যদি ভিন্ন কোনো ইমেল অ্যাড্রেস দেই এবং কার্সারটা সরিয়ে নেই, অ্যালার্টটা দূরে সরিয়ে নিচ্ছি আমরা, আমাকে বলছি কি অ্যাভেলেবল। সো এক্সিস্টেন্সি চেকটা হয়েছে। হুম করতে পারেন, আপনি সাজেশন ট্রি তৈরি করে রাখতে পারেন অ্যাজাক্সের মাধ্যমে। সো আজকে এতটুকু রাখছি। তার মানে অ্যাভেলেবেল হয়েছে, বাট এই বাটন ডিসেবল, অ্যানাবল বা এক্সিস্টেন্সি আরও কিছু চেকিং আছে, সেটা দেওয়ার পর আমরা এই ফর্ম থেকে আবার লগ ইনে চলে যাব নেক্সট ক্লাসে। এটা আপনারা স্ট্রেট ফরওয়ার্ড লগ ইনের কাজটা করার চেষ্টা করবেন নেক্সট ক্লাসে। হুম নিউমেরিক। জিরোর পরে হ্যাঁ ভুল ধরছে না, আলফা নিউমেরিক সম্ভবত দিয়েছেন, শুধু নিউমেরিক ইউজ করতে। হুম ডিজিট একটা আছে, একটা ফাংশন, একটা ক্লাস আছে, আপনি তৈরি করে নিতে পারেন। শুধু নিউমেরিক আপনাকে ইউজ করতে হবে। আপনার এখানে একটা জেসভ্যাল ইউজার এজেন্ট জেসভ্যাল জেএস শুধু যদি ডিজিট চেক করতে চান, এই যে এখানে বলা আছে না জেসভ্যাল আরএক্স জিপ ডিজিট 5, হ্যাঁ ডিজিট 5, ডিজিট 5টা ডিজিট ছাড়া অন্য কোনো কিছু দিলে অ্যালাউ হবে না। যেমন আপনি ডিজিট 11 যদি এরকম একটা মোবাইলের ভ্যালিডেশন রুলস তৈরি করে ফেলেন, ওইটা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ মডিফাই করে নিতে পারেন, বাট এখানে শুধু মডিফাই করলে হবে না, উপরের দিকে আরও কিছু জায়গাতে আপনাকে মডিফাই করতে হবে। আচ্ছা আপনি বলছেন নিউমেরিক তাই না, কই নিউমেরিক কোথায়, আর এক্স নিউমেরিক, হ্যাঁ এটা শুধু ডিজিটই নেবে, এইটি ইউজ করতে হবে যদি নিউমেরিক ইউজ করেন। এখানে আলফা নিউমেরিক নেই, জেসভ্যাল আর এক্স নিউমেরিক আছে, আর এক্স নিউমেরিক আছে, আলফা নিউমেরিক আছে, আলফা নিউমেরিক আছে, এটা আলফা নিউমেরিক আর কি, সম্ভবত এটা দিয়েছিলেন। ওকে কমও নেবে না, 5টা ডিজিটই দিতে হবে।